দর্শক, আপনারা জানেন যে নির্বাচন একদমই কাছে বলতে গেলে, মানে সামনের মাসের 12 তারিখে। এখন এই নির্বাচন নিয়ে নানা বয়ান তৈরি হচ্ছে, কে ক্ষমতায় যাবে, কে যেতে পারে। আমরা বাইরের বিশেষ কিছু অভিমত দেখছি, আবার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র একটি বয়ান তৈরি করার চেষ্টা করছে, দূরবর্তী রাষ্ট্র। আমাদের দেশের তো এক নেতা আবার ইরানের অনেকের সঙ্গে তুলনা করে ফেলছেন। এই বয়ানগুলোর নেপথ্যে কি আমরা জানার চেষ্টা করব, আসলে এই বয়ানগুলো কেন তৈরি হচ্ছে। আমরা দেখি ওয়াশিংটন পোস্ট সর্বশেষ যে একটি প্রতিবেদন করেছে, এটা হচ্ছে 22 তারিখে ওয়াশিংটন পোস্টের প্রশ্ন। সেটা আমরা দেখি, একটু জাস্ট দেখি, আমি বলি, তারপরে দেখেন। এখানে কিন্তু যে বন্ধুত্ব চায় জামাত ইসলামের, ইউএস সিক্স টু বি ফ্রেন্ড উইথ বাংলাদেশ ওয়ান্স ব্যান্ড ইসলামিস্ট পার্টি। আসলে এটা যদি ভেতরে আমরা যাই, তাহলে আপনারা নিশ্চয়ই এটা পড়েছেন যে জামাতের শক্তিমত্তা সম্পর্কে তাদের একটি ধারণা আছে। একই সঙ্গে আপনার জামাতের সাথে রিলেশনটা কীভাবে তৈরি হয়, পুরো জিনিসটা পড়লে তাদের এক ধরনের এক্সপেকটেশন বলবো না, তাদের ক্যালকুলেশন, মেবি জামাত মেবি গো টু পাওয়ার, এই ধরনের একটা ফ্লেভার এখানে পাওয়া যায়। তো গেলে কিভাবে তাকে প্রেশার ক্রিয়েট করবে, শরিয়া আইন থেকে কিভাবে বিরত রাখবে, সব আপনারা জানেন। আবার আপনি যদি হর্ষবর্ধন শ্রিংলা, তিনি আমাদের এখানে কিন্তু উনি কিন্তু ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন, এখন উনি রাজ্যসভার সদস্য। তিনি একটি কথা বলেছেন খুব ইন্টারেস্টিং, এটাকে আমি এটার মধ্যে আরেকটি খবর খুঁজে পাই। উনি বলছেন যে শুধু পক্ষপাতদুষ্ট সহিংস নির্বাচন হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে। তো এই কথা বলার মানে কি, আমি এটা বুঝতে চাই যে তাহলে তিনিও কি এক ধরনের সম্ভাবনা দেখছেন, মানে শুধু তাহলে কি জামাত সেই জায়গায় যাচ্ছে, কোন জায়গাটা। আমরা ঢাকায় যদি 17 আসনে একজন জামায়াত নেতা ডক্টর খালিদুজ্জামান, তার বক্তব্যটি একটু শুনে আলোচনা শুরু করি। তিনি বলছেন কোথাও দেয়া হবে না, একটু শুনলেই বোঝা যাবে। আচ্ছা, ক্লিয়ার তো, বুঝতেই পেরেছেন আলোচনা। তো আব্দুল তুষার, আপনাকে দিয়ে শুরু করি। আপনাকে দিয়ে শুরু করি যে আপনি কনফিডেন্স লেভেল এক জামাত নেতার দেখলেন, আপনি ওয়াশিংটন পোস্টের ব্যাখ্যা বা যেটা কে কীভাবে নিউজ এসেছে সেটা আমি জানি না, হর্ষবর্ধন শ্রিংলার কথাটাও আমার কাছে রহস্যজনক মনে হয়। আপনি কি কোনো বয়ান দেখেন, রহস্য দেখেন? না, আমি কোনো রহস্য দেখি না। প্রথমত জামাত নেতা যেটা বলেছেন, যে কোনো রাজনৈতিক দলের নেতা এইভাবেই কথা বলে, সবাই বলে যে আমরাই জিতবো, আমরাই সব সিট নিয়ে নিব। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমরাই এগিয়ে আছি এসব বলতে থাকে। তো উনি আসলে নেতাকর্মীদের মনোবল উচ্চ রাখার জন্য হয়তো বলেছেন যে ঢাকায় একটা সিটও দিবেন না। ঢাকায় যদি কেউ একটা সিটও না পায়, তাহলে তো বাংলাদেশেও সিট পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ ঢাকা বা চট্টগ্রাম, সিলেট, বড় বড় বিভাগীয় শহরগুলি এবং রাজধানী, এরা দেখা যায় যে রাজনীতির একটা বিরাট অংশ, রাজনীতিতে মানুষের মতামতকে নিয়ন্ত্রণ করে। তো এটা আমার কাছে মনে হয়েছে এটা রাজনৈতিক বাগাড়ম্বর। কিন্তু পরবর্তী যে দুটি বিষয় বললেন, আমি দুটি বিষয়ের মধ্যে খুব একটা পার্থক্য দেখি না। এক হচ্ছে একটা টেলিফোন কল রেকর্ড, মানে একটা অডিও রেকর্ডিং, টেলিফোন কল না, একটা অডিও রেকর্ডিং কেউ রেকর্ড করেছে কোনো একটা আড্ডা বা কোনো একটা কথাবার্তার সময়, যেখানে কিছু কথা রয়েছে, যে কথাগুলির ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে। সেখানে কিন্তু কিভাবে জামাত ক্ষমতায় আসবে এটা নিয়ে কোনো বক্তব্য হয়নি। বলা হয়েছে যে আসলে পরে তাদের সঙ্গে কেমন আচরণ হবে, বন্ধুত্ব কীরকম থাকবে, কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে, তারা কি অনেক অতিমাত্রায় শরিয়া আইন সহ অন্যান্য কিছু প্রচলিত করে দিবে কিনা, দিলে কি হবে, এই ধরনের কথাবার্তা ছিল আমি যতদূর মনে পড়ে। জি। তো কিন্তু কি পদ্ধতিতে তারা ক্ষমতা আসবে এটা নিয়ে তো সেখানে কোনো আলোচনা হয় না। আর শ্রিংলা সাহেব বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কোন একটা বিশেষ ঘটনা মধ্যে দিয়ে আসবে, বা এই যে উনি যেটা বলেছেন যে কারচুপি বা অতিমাত্রায় সন্ত্রাসী ঘটনা, এইসবের মধ্যে দিয়ে হয়তো তারা ক্ষমতায় আসতে পারবে, না হলে আসবে না। তো ক্ষমতায় আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু আসলে বক্তব্য দুই পক্ষের কেউই দেয় নাই। এক পক্ষ বলেছে ক্ষমতায় আসলে কেমনভাবে তাদেরকে কন্ট্রোল করবে বা তারা ক্ষমতায় আসলে কেমন সম্পর্ক হবে, আরেক পক্ষ বলেছে যে ক্ষমতায় আসলে এই পদ্ধতিতে আসবে। তো আমি দুইটার মধ্যে খুব একটা সাংঘর্ষিক অবস্থান দেখি না। তবে
সিংলা সাহেব যেটা বলেছেন এটা হয়তো তিনি যখন দীর্ঘ সময় এখানে রাষ্ট্রদূত ছিলেন সেই সময়ের যে তার অভিজ্ঞতা বা তার যে সোর্স বা তার তিনি যাদের সাথে মিশেছেন সেই সময়ের তথ্যের ভিত্তিতে হয়তো বলেছেন। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য জায়গাতে জামাতের অনেকে বেরিয়ে এসেছেন, গুপ্ত থেকে উপ্ত হয়েছেন এবং তাদের অনেকে নির্বাচনেও বিজয়ী হয়েছেন ছাত্র সংসদ নির্বাচনে। ফলে জামাত এবং জামাত সবগুলো ছাত্র সংসদ যেগুলো হচ্ছে সবগুলোতে যেগুলিতে নির্বাচন হয়েছে, জি। আমার তো মনে হয় যে এটাও একটা পরিকল্পনার অংশ, যে পরিকল্পনার কারণে যেখানে তারা জিতবেন বলে ভেবেছেন সেখানেই নির্বাচনের ঘোষণাগুলি হয়েছে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কেন তাহলে ইলেকশন হলো না? তাহলে কি জামাত সবকিছু কন্ট্রোল করছে? মানে কন্ট্রোল করছে না। বারবার আমরা একটা কথা শুনি তো যে মেটিকুলাস ডিজাইন, ওয়েল প্ল্যান্ড, পরিকল্পনা আছে, পরিকল্পনার ভিতর দিয়ে সব হচ্ছে। তো পরিকল্পনাটা কেউ যদি জানে ইফ ইট ইজ ওয়েল প্ল্যান্ড, এটা পরিকল্পনা আছে, পরিকল্পনাটা বিস্তারিত জনগণকে জানালে ভালো হতো। পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পরে যখন আমরা দেখি যে আমাদের হারুন আসলে হয়তো গুপ্ত, মানে আপনার কথা বললাম আর কি, বা ধরেন আমি গুপ্ত, আমার পাশে যিনি বসে আছেন তিনি গুপ্ত, এটা পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পরে জানার চাইতে আগে জানাটা ভালো না? আমি লক্ষ্য করলাম যে এই বিষয়টা নিয়ে আসলে কেউ প্রশ্ন করছেন না। পরিকল্পনাটা কি, কারা পরিকল্পনা করে, কেন করেছে, কি আছে সেই পরিকল্পনায়, সেখানে জনগণের অবস্থান কি, সেইগুলি যদি আমরা পরিষ্কার জানতাম তাহলে জানেন এই যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অথবা সিংলা সাহেবের বক্তব্য, এগুলি কোনোটা নিয়ে আলোচনা করার দরকার হতো না। আমরা জানতাম পরিকল্পনা কি, আমরা পরিকল্পনাতে হ্যাঁ বলতাম অথবা না বলতাম। অথচ পরিকল্পনা গুপ্ত রেখে পরিকল্পনার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বলা হচ্ছে আর না বলা হচ্ছে। পরিকল্পনা কেন বলছেন? পরিকল্পনা আমি জানি না, এই শব্দটা শুনে আসছি একেবারে শুরু থেকে। সেটি জামাতের ক্ষেত্রে কেন এখনো আসবে? পর্যন্ত। সেটি যে গভর্নমেন্ট যদি বলে, ইউনুস সাহেব যদি বলে ডিজাইন মেটাকুলাস ডিজাইন, সেটা তার ব্যাপার। কিন্তু ভাই জামাত কি এই ছাত্র সংসদগুলোতে তো ছাত্রদের ভোটেই না, জিতেছে। পরিকল্পনা তো পুরো সবকিছু নিয়ে। তো সেই পরিকল্পনার মধ্যে আমরা কে কোথায় আছি এটা তো আমরা জানি না। বিএনপি কোথায় আছে, জামাত কোথায় আছে, কমিউনিস্ট পার্টি কোথায় আছে, এনসিপি কোথায় আছে, এলডিপি কোথায় আছে, এই যে নয়া নয়া কিছু দল গজিয়েছে তারা কোথায় আছে, আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, আমরা তো জানি না। আমরা একটা খেলার মধ্যে আছি ধরেন, বা একটা পরিকল্পনার মধ্যে আছি, কিন্তু আমরা কেউ জানি না যে এই পরিকল্পনা আমরা কি হিসেবে আছি। তো এই অজানা বিষয়টাই কিন্তু আজকে এত গুজব, আপনার অনুষ্ঠান ফ্যাক্ট চেক এবং এই যে আমাদের মতো লোকজনের আলোচনায় আসার সুযোগ তৈরি করে দিয়েছে। সব যদি আমরা জানতাম তাহলে আসলে আমাদের আর এত কথা বলতে হতো না।